মানে মানে আমার এই বইয়ের অল্প কয়টা নতুন বই কিনে তন্ত্রের। দেখো এখানে দেখো আমরা এপিডার্মাল রন্ধ্র পড়ছি না? পড়িনি। পড়িনি ওটা। তাহলে দেখো রন্ধ্র বলতে কি? ছিদ্র। ছিদ্র থাকে, অর্থাৎ বাইরের ত্বকে ছিদ্র থাকে। তো এখন দেখো এপিডার্মিস অনেক জায়গায় এক ধরনের সুনির্দিষ্ট বা সুগঠিত রন্ধ্রপথে বাইরে কি হয়, উন্মুক্ত হয়, মানে বাইরে খুলে যায় আর কি। এইসব রন্ধ্র বিশেষ করে পাতায় নিয়মিত এবং অসংখ্য থাকে। কোথায় বেশি থাকবে? পাতায় থাকবে। রন্ধ্রগুলো দুই ধরনের, একটা হলো পত্ররন্ধ্র, একটা হলো পানি রন্ধ্র, বা আমরা বলি কি হাইড্রাথোট। তাহলে একটা স্টোমাটা, একটা কি বলতো হাইড্রাথোট। পত্ররন্ধ্র একটা হলো পানি পত্ররন্ধ্র বা পানি রন্ধ্র, বুঝছো? নিচে এদের অবস্থান, গঠন এবং কাজের বর্ণনা এবং পার্থক্য দেওয়া হলো, বুঝছো? ডিটেল বুঝতে হবে। তাহলে এপিডার্মাল রন্ধ্র কয় ধরনের? দুই ধরনের, স্টোমাটা অ্যান্ড হাইড্রাথোট। হাইড্রাথোট থেকে তাহলে কি পানি বের হবে, পানি বের হবে না? তার মানে হাইড্রাথোট থেকে যদি পানি বের হয়, পত্ররন্ধ্র দিয়ে কি বের হবে বলো? অক্সিজেন। আর কিছু বের হবে না? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে। আর কিছু বের হবে না? বের হওয়ার কথা বলছে, পানি বের হবে। পানি তো পানি রন্ধ্র দিয়ে বের হবে। তার মানে কি? এটা এটা হলো বাষ্প। অর্থাৎ পানিটা বাষ্প আকারে বের হবে, বাষ্প মানে পত্ররন্ধ্রের মাধ্যমে। আর এই যে হাইড্রাথোট যেটা, এটা পানি আকারে বের হবে, বুঝছো? বাষ্প হবে না। ওকে, এটা লিকুইড আর এটা বাষ্প। দেখো পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন দুটো বের হয়। কখন কার্বন ডাইঅক্সাইড, কখন? আমরা জানি উদ্ভিদ দুইটাই উৎপন্ন করে। কখন দুইটা উৎপন্ন করে, কীভাবে বলো? উদ্ভিদ কীভাবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটো উৎপন্ন করে, কীভাবে বলো তো? হ্যাঁ, সালোক সংশ্লেষণে কী তৈরি করে? অক্সিজেন। আর শ্বসন তৈরি করে হলো কি? কার্বন ডাইঅক্সাইড। এগুলো তো জানতে হবে, বিস্তারিত আছে, পরের অধ্যায়ে শিখবো আমরা, পরের অধ্যায়ে। দেখো স্টোমাটা বা পত্ররন্ধ্র। আচ্ছা, কোন অধ্যায়, মানে ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট, কোনটা বেশি পড়া হয়েছে? সেকেন্ড পার্ট বেশি পড়া হয়েছে, ফার্স্ট পার্টে মনে হয় বেশি পড়া হয়েছে। যাই হোক, দেখো তাহলে স্টোমাটা বা পত্ররন্ধ্র, পাতা বা কোষিকাণ্ডের ত্বক ছিদ্রযুক্ত থাকে এবং ছিদ্রগুলো আনুবীক্ষণিক বলে খালি চোখে ধরা পড়ে না। এ সকল ছিদ্র দুটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ দিয়ে কী থাকবে? বেষ্টিত থাকবে। অর্থাৎ এই যে নিচের দিকে দেখো, খেয়াল করো, এই যে এখানে একটা কী থাকে, ছিদ্র আছে না মাঝে, আর দুই পাশে দুইটা কী আছে বলতো? এই যে চন্দ্রাকৃতি, এই দুইটা কী বলতো? এই যে একটা আর এই পাশে একটা, এই দুটাকে বলা হয় কি? গার্ড সেল বা রক্ষীকোষ। কেমন? অর্ধচন্দ্রাকৃতি, অর্ধচাঁদের মতো হয়েছে না? তাহলে পত্ররন্ধ্র কয়টি কয়টি গার্ড সেল দ্বারা সুরক্ষিত থাকে? দুইটি। রক্ষীকোষ দ্বারা অর্ধচন্দ্রাকৃতি কোষ দিয়ে বেষ্টিত থাকে। এবং রক্ষীকোষে একটি বড় কী থাকে? নিউক্লিয়াস থাকে। এটা মনে রাখতে হবে। কী থাকবে? একটি বড় নিউক্লিয়াস থাকে এবং বহু কী থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে। আমরা একটু আগে পড়ছিলাম প্যানকার্মা কোষের মধ্যে, রক্ষীকোষের মধ্যে কী থাকে? এটার মধ্যে সালেকশন করতে পারে, কারণ এখানে কী থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। এবং কি বলতো, এখানে ঘন সাইটোপ্লাজম থাকে। ওকে, তাহলে যেহেতু এখানে সালোকসংশ্লেষণ করবে, যেখানে সালোকসংশ্লেষণ করবে মানে বিপাকীয় কাজ বেশি হচ্ছে, সেখানে কি অবশ্যই প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম বেশি থাকবে। উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্র কী বলা হয়? স্টোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়। এটা মনে রাখতে হবে। তো উদ্ভিদের বায়বীয় অংশ বলতে যেটা বায়ুর কন্টাক্টে থাকে আর কি, বিশেষ করে পাতা এবং কোষিকাণ্ডের মধ্যে। তো এখানে যে ছিদ্রটা থাকে তাকে আমরা কী বলি? স্টোমাটা বলি, যেটা রক্ষীকোষ নিয়ন্ত্রিত। তাহলে রক্ষীকোষের চারদিকে অবস্থিত সাধারণ ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার আকৃতি বিশিষ্ট বা ত্বকীয় কোষকে আমরা কী বলি? সফাই বলি। এটা বুঝছো? কথা হলো যে আমরা জানি রক্ষীকোষ হলো, আমরা হলো কি, এই যে মাঝেরটা হলো ছিদ্র পত্ররন্ধ্র, আর এর পাশে কী থাকে? দুইটা রক্ষীকোষ থাকে বা গার্ড সেল বলি। এর বাইরে, এর সাইডে কি? পাতা। হ্যাঁ, তো পাতার এই রক্ষীকোষের সাইডের কিছু কোষ পরিবর্তন হয়ে যায়, বুঝছো? হয়ে এর সাথে ভালো করে অ্যাটাচ হয়ে থাকে, যাকে আমরা কি বলি বলো তো? সহকারী কোষ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বুঝতে পারছি, বলো। ও, আমি যে কল দিতে ভুলে সাপ্লাই গেছে আর কি। ঠিক আছে, তোমার তোমার মা
মাকে ডাক্তার কবে দেখাবা? আর্লি দেখাও, অবস্থা তো দেখুন ভালো না। ঠিক আছে, ঠিক আছে, যেদিন ডাক্তার দেখাবো আমাকে আগের দিন বলি, আমি বলে দেবো না। ঠিক আছে। তাহলে দেখো যেটা বললাম, এই যে এর চারপাশে কিছু কোষ পরিবর্তিত হয়ে যায়, বুঝছো? যা যা কী করে এদেরকে একেও সহযোগিতা করে আর কি, বুঝছো? মানে ধরে রাখে। তো এদেরকে তখন আবার কী বলি বলো তো? সহকারী কোষ বলি আর কি। তো এই সহকারী কোষগুলো আবার বিভিন্নভাবে থাকে বা বিভিন্ন সংখ্যার হতে পারে। এদের উপর ভিত্তি করে আমরা আবার পত্ররন্ধ্রগুলোর বিভিন্ন নামকরণ করে থাকি। তো দেখো, এই স্টোমাটার নিচে একটি বড় বায়ুকোঠরি থাকে। মানে কি বলো তো? পাতা তো আছে না, পাতার ওই যে বাইরের সার্ভিসে কি পত্ররন্ধ্র আছে, রন্ধ্রের নিচে কি আবার ফাঁকা জায়গা থাকে। তো মেনলি এরকম, এটা পাতা, তাই না? তো এটা হলো পাতার ছিদ্র, পত্ররন্ধ্র, ঠিক আছে? তো ভেতরে যে আবার কী থাকে একটা বলো তো? গোবর থাকে, বুঝছো? বাকি ওগুলো বায়ুকোঠরি থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চিনতে পারছি, জি ভাই বলেন। সিরিয়াল তো ওনাদের ওই যে হটলাইন নাম্বার কল যাচ্ছে না, তো সমস্যা না, আমি বলে দিলেই হবে, লাগবে না সিরিয়াল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মামা। সিরিয়াল আমি তো কন্ট্যাক্ট নাম্বারে মানে কল যাচ্ছে না, তো সমস্যা নাই, আসেন, আমি বললেই হবে। তাহলে ওইরকম মনে করেন তিনটা ডাক্তার, মনে করেন 3টা 4টার দিকে আসবে, ওরকম 3টা হিসাব করে আসেন, যে 3টার আগে পৌঁছবেন, এরকম হিসাব করে আসেন। সেবা প্যাথোলজি, হ্যাঁ ওখানেই বসে ডাক্তার। হ্যাঁ উনি ওখানেই বসে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, এই যে পত্ররন্ধ্রের নিচে একটা কি থাকবে? গহ্বর থাকবে, প্রকোষ্ঠ, তাকে কি বলা হয় বলো তো? বায়ুকোঠরি বলা হয়। ওকে, মনে করো বিষয়টা এরকম যে এই যে পানিগুলো আসে না, পানিগুলো চুইছে এখানে এসে জমা হয়, বুঝছো? দেন এখান থেকে বাষ্পাকারে বায়ুর মানে রোদের তাপে বাষ্পাকারে এখান থেকে বের হয়ে যায়, বুঝতে পারছো? ওকে, আর এখানে কিন্তু কি পাতার মানে বিভিন্ন কি কোষ্ঠ থাকে সাইডে, তাই না? এখানে একটি গোবর থাকবে, এটা একটা জিনিস। তাকে তাহলে একে কি বলা হয়? স্টোমাটার একটি সহকোষ। তাহলে একটি বড় বায়ুকোঠরি থাকে, এবং বায়ুকোঠরিকে সাব স্টোমাটাল বায়ুকোঠরি বা শ্বাসকোঠরি বলা হয় আর কি। তো পত্ররন্ধ্র খোলা বা বন্ধকরণ রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত, এগুলো পরীক্ষা আসে। কিসের ক্ষেত্রে নিয়ন্ত্রিত হবে? এবং সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র কি থাকে? এবং রাত্রে বন্ধ থাকে। তবে পাথরকেশী উদ্ভিদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, পত্ররন্ধ্র রাত্রে খোলা থাকে এবং দিনে থাকে। এগুলো একটু মনে রাখতে হবে, বুঝছো? পাথরকেশী উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রটা রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। এইটা ওরকম ফিজিওলজিক্যাল মেকানিজম আর কেমন একটা ব্যাপার আছে আর কি, বুঝছো? তার মনে রাখলে হবে, তো দরকার নেই। দেখো হয়তো মানে পাথরকুচি পাতায় তো মনে করো পানি বেশি থাকে না, দেখা যাচ্ছে যে পানি বেশি দরকার দেহের মধ্যে, হয়তো পত্ররন্ধ্র খোলা থাকলে বেশি পরিমাণ পানি দরকার বের হয়ে যায়। সো এই জন্যে মানে কেন হতে হবে বলো তো? তার কারণ মানে খোলা থাকলে তো মনে করো তাপ বেশি হয়ে পুতুল বের হয়ে যাবে, এই জন্য ধরে রাখার জন্য বন্ধ থাকে, কিন্তু রাত্রে সূর্য আলো কম থাকে, এই তো এই জন্য হতে পারে। তাহলে রক্ষী কোষের চারদিকে অবস্থিত সাবসিডারি বা মানে সহকারী, সাবসিডারি মানে কি? সহকারী কোষ সমূহের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী পত্ররন্ধ্রগুলোকে কয়েক প্রকার হয়ে থাকে, যেটা বললাম। মেইনলি এটা কিন্তু আবার কোথায়? গ নাম্বারের জন্য আসবে, বুঝছো? এবং এমসিকিউতে আসবে, গ নাম্বারের জন্য আসবে, লিখতে হয়। তাহলে দেখো কি বললাম, এই যে আমাদের পত্ররন্ধ্রের দুই পাশে কি থাকে? 2টা অর্ধ চন্দ্রাকার রক্ষী কোষ থাকবে, এবং রক্ষী কোষের চারপাশে কি থাকে বলো তো? সহকারী কোষ থাকে। তো এই সহকারী কোষের সংখ্যা এবং তাদের আকার আকৃতির উপর ভিত্তি করে আবার পত্ররন্ধ্রগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে, সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। কেমন বলো তো? একটা হচ্ছে ডাইসাইটিক, কত? একটা হলো ডাইসাইটিক, একটা হলো প্যারাসাইটিক, আরেকটা হলো কি বলো তো? অ্যানিসোসাইট্রিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক। কয় ধরনের? 6 ধরনের। তাহলে ডায়াসাইটিক
তার মানে ডাই মানে কি দুই, সাইটিক মানে দুই কোষ বিশিষ্ট। তাহলে এখানে যে দুইটা আরও বিষয় আছে এখানে, যে এখানে দুইটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে এবং কোষ দুটি রক্ষী কোষের সাথে কত গুণ থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে কেমনভাবে অবস্থান করছে এটা মনে রাখতে হবে, কয়টি কোষ এবং কীভাবে অবস্থান করতেছে। দেখো এখানে বিষয় দেখতে পারবা। তো এখানে দেখো এটা হলো কি বলো তো, রক্ষী কোষ, আর এই পাশে দুইটা কি আছে বলো তো, সহকারী কোষ। বুঝছো? তো আমরা এইটা যদি আমরা এক্সিস ধরি আর এই এক্সিস একে অবশ্যই তো কী কোণ আছে বলো তো, সমকোণ আছে। বুঝতে পারছো? তাহলে এখানে রক্ষী কোষের সাথে ওই কোষগুলো কি থাকবে, সমকোণ। বুঝতে পারছো? এটা হলো এদিকে লম্বা যাচ্ছে আর এটা যাচ্ছে এইদিকে, তার মানে কী হলো, একটার সাথে আরেকটা সমকোণে। তাহলে এই যে দুইটি মাত্র সহকারী কোষ দ্বারা গঠিত পত্ররন্ধ্র, যেখানে আমাদের সহকারী কোষ এবং রক্ষী কোষ পরস্পরের সমকোণে থাকবে, তাকে বলা হয় ডাইসাইটিক। বুঝছো? এরপর দেখো প্যারাসাইটিক। এগুলো কিন্তু কথাগুলো মনে রাখতে হবে, তখন তোমাকে লিখতে হবে ডাইসাইটিক, প্যারাসাইটিক এবং ছবি সহজ হবে। তারপর হলো প্যারাসাইটিক। প্যারা মানে কি, প্যারালাল, সমান্তরাল। সো এখানে দুইটা থাকবে বাট সেটা কি থাকবে, সমান্তরালে থাকবে। বুঝছো? সো এর আঁকাও কিন্তু সহজ না। আচ্ছা, তাহলে বুঝলা প্যারাসাইটিক। এরপর আসে অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিকটা করে থাকবে, তিনটা থাকবে, তবে এখানে দুইটা থাকবে বড়, একটা থাকবে ছোট, এটা মনে রাখতে হবে। এস্টোমা তিনটি সাবসিডিয়ারি কোষ দিয়ে পরিবেষ্টিত থাকবে, তার মধ্যে একটি হলো ছোট আর দুইটি হলো বড়। শেষ। টেট্রা মানে কি, চারটা। টেট্রাসাইটিক মানে কয়টি, চারটে থাকবে। তো চারটি সাবসিডিয়ারি কোষ দ্বারা কি থাকবে, পরিবেষ্টিত থাকবে, তাই টেট্রাসাইটিক বলা হয়। অ্যাক্টিনোসাইটিক। এস্টোমা কতগুলো রেডিয়ালি লম্বা কোষ দ্বারা কি থাকবে, বেশি থাকবে। এই যে এরকম রেডিয়াল মানে কি বলতো, ওদের রৈখিক বললাম না ওদের। তো এরকম দেখো কিছু রৈখিক মানে কিছু কোষ দ্বারা গঠিত, সংখ্যা নেই এখানে, একাধিক আর কি, মানে দুইয়ের অধিক বা তিনের অধিক, মানে অনেকগুলো দেখো কোষ এখানে আছে, লম্বালম্বিভাবে সজ্জিত আছে, চারপাশে ঘেরাও করে আছে। তো এখানে কি বলা হয়, হ্যাঁ রেডিয়াল হয়ে মানে আইরিশের মতো হয়েছে আর কি, রেডিয়াল রক করে রেখে দিয়ে পরে একটা গোল হয়েছে আর কি। তো এখানে দেখো এটা হলো অ্যাক্টিনোসাইটিক। আরেকটা কি বলো তো, অ্যানোমোসাইটিক। তোমাদের পরীক্ষা নিচ্ছে না, পরীক্ষা কবে দেওয়া, হ্যাঁ তোর তো আসবে কালকে, তোর তো ঠিক নেই, শনিবার। আচ্ছা শনিবার নেবো তাহলে, আসুক। তাহলে কি অ্যানোমোসাইটিক, পড়া শেষ করো। ওকে 50টা এমসিকিউ নেব, 50 এমসিকিউ। এইটা এই চ্যাপ্টার সমন্বয় বিষয় তুমি ক্লাস করছো, সবগুলো ক্লাস করছো? আপনার মানে পড়ছি, ক্লাস করি। ক্লাসগুলো করবা, দেখে নেবে। খালি এমসিকিউ দিবেন না সিকিউ? শুধু এমসিকিউ, সিকিউ কয়েকটা করে বাড়তে মিলে দিবে। দেখো চ্যাপ্টার তো অনেকগুলো পড়ছি, খালি একটার পরীক্ষা হয়েছে, ওই রুমে যে পরীক্ষা দিলাম খালি একটার হয়েছে। এখন হবে পরীক্ষা, হয় এরপর পরীক্ষা নিবো আবার। ওই যে আগে ব্লাডটা এখন দিবা, কোনো পরে দিবা ব্লাড, ঠিক আছে। দেখো তাহলে দেখো অ্যানোমোসাইটিক মানে কি, এইটা হলো এমন মানে সহকারী কোষগুলোকে পৃথক করা যায় না, এগুলো এমন পাতার সাথে লেগে থাকে। বুঝছো? তো অ্যানোমোসাইটিক মানে স্টোমাকে পরিবেশনকারী কোষগুলো সাধারণত ত্বকীয় কোষ থেকে পৃথক যোগ্য নয়, অর্থাৎ বোঝা যায় না। বুঝছো? বাহিরগুলো তো সুন্দরভাবে বোঝা যায়, ঘেরাও করে আছে, বা এখানে কয়টা কীভাবে আছে এগুলো বোঝা যায় না, এরকম একটা। তাহলে কয় প্রকার পাইলাম বলো তো, ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানিসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক। বুঝছো? তাহলে এগুলো কিন্তু আবার কোনটা কেমন মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসছে, এবং এগুলা চিত্র আর্ট করতে হবে। বুঝছো? চিত্র আর্ট কয়টা করা যায় বলো তো, 5টা। আরেকটা ওটা তো যায় না, ওটা তো বোঝা যায় না, এটা মনে রাখতে। সো এটা অনেক সময় দেখা যায় যে এই যে দেখুন এখন কয়টা ছবি আছে, 5টা, তো আর মাথায় আর থাকে না, তারপর দেখছি যে 5টা ছবি দেখলাম, তার মানে 5 ধরনের মনে থাকে না, এইটা বলে মানে ভুলে, কিন্তু আসলে কয় টাইপের, 6টা, এটা মনে থাকতে হবে। পত্ররন্ধ্রের কাজ, উদ্ভিদের ভেতর এবং বাইরে পরিবেশের মধ্যে গ্যাসীয় আদান প্রদান করাই হলো কি পত্ররন্ধ্রের প্রধান কাজ। সালোক সংশ্লেষের সময় পত্ররন্ধ্রের পথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন কি করে, ত্যাগ করে। আবার শ্বসনের সময় বায়ুপথে অক্সিজেন কি করে, গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, একটা যেটা বললাম। মূল কর্তৃক সংগৃহীত পানি প্রশোধনের সাহায্যে কি করে, বাষ্পাকারে
বের করে দেয় পত্ররন্ধ্রের কী কাজ? প্রধান কাজ। রক্ষী কোষে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। একটু আগে উপরে দেখলাম রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট খাদ্য কী করে? তৈরি করে। সবগুলো সহজ কাজ কিনা? পরীক্ষায় কেমন আসতে পারে? পত্ররন্ধ্রের ধরন, গঠন, চিত্রসহ এবং তাদের কাজ করতে পারে। এটা সহজ না? সুবিধা আসে। নিচের কোনটি পত্ররন্ধ্রের কাজ নয়? এটা আসতে পারে। কাজে দেখো জীবন কেমন শেষ হয়? পড়াশোনাই করো না তোমরা? জীবন কেমন শেষ হয়? এখন বসে বসে রুমের মধ্যেই আসো। মানুষ আর কত কষ্ট করে পড়াশোনা করতেছে, ডেইলি মনে করো বিভিন্ন টিউশনে ঘুরে ঘুরে শেষটায় দেখবা পড়ে না, সবগুলো টিউশন একভাবে পড়ে না। তোমার ফ্রেন্ডগুলো এলাকার এইখানকার পরে বেসে গায়ে পড়ে না, আলাদা হলে আলাদা হলে গিয়ে পড়ে। আমি কথা বল, তোমরা কতটুকু শিখতেছো এখন, তো এটা তোমাদের উপর বিষয়, বুঝছো? মানে পড়তেছে এখন কতটুকু করতেছে এটা তো এখন তোমরা ভালো জানো, পরীক্ষাতে বুঝতে পারবা। ম্যাথটা তো কমপ্লিট করতেছো নাকি? করো করো। আমাদের সময় অবশ্য অনলাইন এরকম ছিল না, তো করা হয় না এইভাবে। দেখো এখন দেখো এই যে প্রচ্ছেদন, সালোকসংশ্লেষণ এবং শ্বসন, এই তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পত্ররন্ধ্র অংশগ্রহণ করে। বুঝতে পারছো? এই প্রচ্ছেদন কাকে বলে বলো তো মামা? যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার অতিরিক্ত পানি পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে দেয়। কি আকারে বের করে বাষ্প আকারে বের করে দেয় বলতে হবে। পানি আকারে দেয় না, এপাশে পড়লাম না, হাইড্রোথট। শোনো, ওটা ওটা পত্ররন্ধ্র। আপনি তো প্রচ্ছেদন জিজ্ঞেস করছেন। প্রচ্ছেদন কাকে বলে? তো ওটা প্রচ্ছেদন হয়? প্রচ্ছেদন মানে বাষ্প আকারে হবে, বুঝছো? যাই হোক, এখানে দেখো পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথট, বুঝছো? পানি পত্ররন্ধ্র বা হাইড্রোথট। ওখানে কিন্তু পানি রন্ধ্র ছিল, কিন্তু কী বলতে হবে? পানি পত্ররন্ধ্র আর কি মেনলি, বা হাইড্রোথট। তাহলে পানি পত্ররন্ধ্র এক বিশেষ ধরনের পানি নির্বাচন অঙ্গ। এটা কই দেখা যাবে? ঘটকে দেখা যাবে, ঘাস, কচু এবং টমেটো। দেখে রাখো ঘটক। ঘটকে কি দেখা যাবে বলো তো? হাইড্রোথট দেখা যাবে, ঘাস, টমেটো এবং কচু। ঘটকে দেখা যায় হলো পানি পত্ররন্ধ্র। ওকে, এগুলা কি গাছের কিনারায় গরমে, প্রচণ্ড গরমের দিনে পানির ফোটার সারি দেখে এই অঙ্গের অবস্থান জানা যায়। অর্থাৎ পাতাগুলো, এগুলোর পাতার কিনার দেখে থাকে পানি শিশিরের মতো লেগে থাকে আর কি। এগুলো কিন্তু বের হয়। তো এটা দিয়ে বোঝা যায় এই সাইডে কী আছে বলো তো? হাইড্রোথট আছে। তো মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র হলে সাধারণত এমনটি ঘটে। নাহলে বোঝা যায় না। তার কারণ যদি মনে করো আর্দ্র না থাকে এবং প্রচণ্ড তাপ, কোনো আর্দ্র নাই এবং পরিবেশ আবহাওয়া শুষ্ক, তাহলে তো যে পানিটা বের হবে সাথে সাথে কী হবে? বাষ্প হয়ে যাবে। বুঝতে পারবে না? শিশির পড়ার মেকানিজম তো বোঝো নাকি? বুঝো শিশিরের মেকানিজম? এটা আমি বলছি মনে হয় নাকি আগে? হ্যাঁ, শিশিরের মেকানিজম। শিশির কেমন জমে বলো তো? শিশির শীতকালে কেন শিশির জমে? সকালবেলা মেনলি, সকালে কেন শিশির জমে? আর্দ্রতা বেশি থাকে। বলতে পারো? কে বলো? হাত তোলো। পানিতে মানে বায়ুতে যে পরিমাণ বায়ু যদি সম্পৃক্ত হয়ে তার চেয়ে যদি বেশি পরিমাণ পানি থাকে তখন এটা বাষ্পটা শিশির আকারে বলে। আমি বলছি সকালে কেন শিশির জমে? বলো, কে বলতে পারবো? সকালে শিশির কখন জমে? দুপুরে না সকালে না রাত্রে? সকালে রাতে, মানে রাত থেকে ভোরের দিকে। হ্যাঁ, পুরো দিয়ে জমে। তো কেন বলো? বেশি ঠান্ডা থাকে। ঠান্ডার সাথে শেষ হতে নাকি? ও ঠান্ডায় বরফ জমে যায় নাকি? পানি জমে যায়, তাই না? ওই যে যেমন ফ্রিজে যেমন পানি বরফ হয়ে যায় এরকম, তাই না? কথা ঠিক তাই, বাট আসলে বলতে পারতেছি না। সদাই পরে নিও বলবো। কথা হলো যে তুমি যেটা বললা কনসেপ্ট ওটাই। কথা হলো বায়ু যখন যে সম্পৃক্ত বায়ু সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প দরকার তার চেয়ে যখন বেশি হয়ে যায়, মানে ধরে না দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে, জলীয় বাষ্প তখন বেশি থাকে, আর যখন আস্তে আস্তে তাপমাত্রা কমে যায় তখন বায়ুটার মানে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প মানে তাপমাত্রাটা আস্তে করে কমে আছে, মানে তাপমাত্রা মানে ধরেন প্রথমে বেশি ছিল তখন সম্পৃক্ত হতে বেশি পরিমাণ জলীয় বাষ্প লাগছে, এখন আস্তে আস্তে তাপমাত্রা কমে গেছে। বুঝছে, আমি বুঝে গেছি আসলো তখন আস্তে আস্তে মানে ওই কিন্তু ওর রাইট আনসার, রাইট। তখন তো ওর আনসার তোমরা বোঝো না, তাই না? তাই আমি বলতেছি। কথা হলো আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ করছো তো নাকি? সম্পৃক্ত দ্রবণ বলতে কী বোঝায়? কোনো একটা মানে ওই দ্রাবকে
দ্রাবকে মনে করো যতটুকু দ্রব্য দ্রবীভূত হতে পারে সর্বোচ্চ, যদি ততটুকু থাকে তাহলে আমরা কি বলি সম্পৃক্ত দ্রব্য, আর তার থেকে কম থাকলে কি বলি অসম্পৃক্ত দ্রব্য, বেশি থাকলে অতিরিক্ত দ্রব্য। তো আমরা একটা পড়ছিল গুণগত রসায়ন পড়ছো তো নাকি, ওখানে এটা পড়ছো যে একটা সম্পৃক্ত দ্রবণ যেটা আছে, সম্পৃক্ত দ্রবণ যদি একটা সম্পৃক্ত অবস্থা আছে মানে যতটুকু ধরতে পারো অতটুকু আছে, যদি আমরা তাপ দিই তাহলে কি হবে, আমরা যখন তাপ দিলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক পরিমাণে বাড়ে, তরল পদার্থের হালকা পরিমাণ বাড়ে, কঠিন পদার্থের না বাড়ে না বলেই চলে। তো তরলে কিন্তু কি আয়তন বাড়ে, তাহলে কিন্তু যখন আমরা তাপ দিই তখন এই তরল বলতে পানির কণাগুলো কি দূরে দূরে চলে যায়, এর ফলে কি হবে পানির কণাগুলোর ভেতরে দ্রাবকের মানে দ্রব্য ধারণ ক্ষমতা বেড়ে যায়, এর ফলে কি আরও ফাঁকা জায়গা তৈরি হয়, মানে কি যেটা সম্পৃক্ত ছিল ওটা কি হয়ে যাবে অসম্পৃক্ত। তাহলে তাপ দেওয়ার কারণে কি হবে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে যায়। আবার মনে করো একটা মনে করো সম্পৃক্ত দ্রবণী ছিল, মানে যতটুকু মনে করো 50 ml পানি বা 100 ml পানি 500টি মনে করো লবণের কণা ধরতে পারে। এখন আমরা কি করলাম তাপ হ্রাস করলাম, মনে করো 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বা 10 ডিগ্রি নিয়ে আসলাম, তাহলে কি হবে পানির কণাগুলো কাছে চলে আসবে না, কাছে যখন চলে আসবে তখন কি আগে যতটুকু ধরতে পারছে এখন ততটুকু ধরতে পারবে, তাহলে পড়ে যাবে না। মনে করো এই যে নর্মাল 30 ডিগ্রিতে পানির কণাগুলো এরকমভাবে ছিল, বুঝছো, তাহলে এই সময় লবণের কণাগুলো এই ফাঁকা জায়গায় থাকবে না, কারণ এখান থেকে ফাঁকা যেরকম আছে এইগুলো ঢুকতে পারলো। বাট আমরা এটা মনে নির্দিষ্ট একটা তাপমাত্রা 30 ডিগ্রিতে, যখন আমরা তাপমাত্রা কমাবো পানির কণাগুলো কী আসবে বলো তো চাপে আসবে, যখন চাপে আসবে তখন কি আর আগের মতো কণা ধরতে পারবে, কারণ তার মানে তখন সম্পৃক্ত হতে গেলে কি হবে কিছু তলানি জমবে, তাই না, তার মানে তখন অতিরিক্ত হয়ে যাবে, মানে যতটুকু লাগবে তার থেকে বেশি হয়ে যাবে। আবার যদি সম্পৃক্তটাকে যদি আমরা আবার তাপমাত্রা বাড়াই দিই তখন এগুলো আরও দ্রুত হয়ে যাবে, তখন কী হবে আরও ফাঁকা জায়গা তৈরি হবে, তখন আরও ঢুকবে, তখন অসম্পৃক্ত হয়ে গেল, বুঝতে পারছো। এইটা যদি কনসেপ্ট বুঝে এখন বুঝে যাবে। জলীয় বাষ্প এই নর্মাল অবস্থায় মনে করো আমরা যদি মনে করি এখন যে পরিবেশে বায়ুতে বায়ুর কণাগুলোর ফাঁকে যতটুকু জলীয় বাষ্প ধরতে পারবে তার থেকে কি আছে কম আছে, বুঝছো, তার থেকে হ্যাঁ কম আছে। আমরা বলি না আর্দ্রতা কত পার্সেন্ট, 10%, 20%, 30%, 100% যদি আর্দ্রতা হয় তার মধ্যে একদম পুরোপুরি সম্পৃক্ত। তো সম্পৃক্ত মেলে থাকে না, মেলে অসম্পৃক্ত থাকে, অর্থাৎ বায়ু যতটুকু জলীয় বাষ্প ধরতে পারবে তার থেকে কম আছে। এর কথা হলো এটা যদি তাপমাত্রা বাড়িয়ে দেয় মানে সূর্যের তাপ আরও মানে বেশি হলো তাহলে কী হবে আরও অসম্পৃক্ত হয়ে যাবে, আরও মনে করো জলীয় বাষ্প ধরতে পারবে। এই জন্য দেখা যায় যখন তাপমাত্রা যত বাড়তে থাকবে তত কী হয় পুকুরের খালগুলো পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, গিয়ে এই জায়গাগুলো গ্যাপ পূরণ করতে চেষ্টা করে, বুঝছো। ওকে, এই জন্য বলি শুষ্ক আবহাওয়া থাকলে কী হয় বলো তো পানি শুষে নেয় বেশি, তো হ্যাঁ নিয়ে যায়। এমন কথা হলো যদি আবার এমন করা হয় যে তাপমাত্রা কমাই দিলাম তাহলে কী করবে বলো তো বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলো কী হবে কাছাকাছি আসবে, ফলে কী হবে পানি ধারণ ক্ষমতা কী তার কমে যাবে, তখন পানিটা কী হবে ড্রপ হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, এক পর্যায়ে কি সম্পৃক্ত হয়ে যাবে, সম্পৃক্ত হওয়ার পর অতিরিক্ত হতে শুরু করবে, অতিরিক্ত হলে কী হবে তলানি জমবে। তো আসলে কী হয় এই যে নর্মালি এখন মনে করো শীতকালে মনে করো দিনের বেলায় তাপমাত্রা মোটামুটি ভালোই থাকে, তো দেখা যায় সেক্ষেত্রে অসম্পৃক্ত বা সম্পৃক্তের কাছাকাছি থাকে, কিন্তু রাতের বেলায় দেখা যায় কি শীত বেশি হয় না ঠান্ডা বেশি লাগে না, তখন তাপমাত্রা অনেক কমে আসে, এর ফলে তাপমাত্রা কমার কারণে অণুগুলো কাছাকাছি চলে আসে, এর ফলে কী হবে সম্পৃক্ত দ্রবণ হয়ে যায়, দেন ধীরে ধীরে সম্পৃক্ত হয়ে গেলে কী হবে আরও যখন কাছাকাছি আসতেছে তখন কি ড্রপ আউট হয়ে যায়, হ্যাঁ জমা হবে তখন শিশু হ্যাঁ এইটা আর কি শিশু অঙ্কগুলো তাপমাত্রা কত ডিগ্রি তাপমাত্রা শিশু। ওকে, তো বুঝতে পারছো আশা করি। তো এখানে মেইন কথাটা এইটাই আর কি ছিল, কোনটা থেকে তো বুঝাইলাম ওটা বুঝে নাও। ওকে, আচ্ছা ওই তো পড়ো নাই ওই তো পড়ো নাই ফিজিক্স ফার্স্ট পার্ট আদর্শ গ্যাস কেন এখনো হয় জানি একদম না, যাই হোক তাহলে দেখো এগুলো বুঝলা না। এখন দেখো মাটিতে প্রচুর পরিমাণ যদি পানি থাকে এবং আবহাওয়া যদি অতিরিক্ত আর্দ্র হয় সেক্ষেত্রে কী হবে এমনটি ঘটে। আর্দ্র না হলে কী হবে, আর্দ্র হলে মানে কি পানিতে প্রচুর পরিমাণ পানি আছে আর পানি নেবে না, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্রকে কী বলে বলো তো পানি পত্ররন্ধ্র বলা হয়, কারণ পানি বের হয় এখান থেকে, বুঝছো। ওকে, অন্যভাবে যদি পানির বহিঃক্ষরণকারী ছিদ্রপথই হলো কী বলতো হাইড্রাথড বা পানিপত্র রন্ধ্র। এর শীর্ষে রক্ষীকোষে আবদ্ধ একটি কী থাকে রন্ধ্র থাকে, এবং এই রন্ধ্রের নিচে একটি কী থাকবে ওই যে ওটার মধ্যে বায়ুকোষের মতো, এবং গহ্বরের নিচে অনেকগুলো কী থাকবে অসংলগ্ন
কোষ থাকে। মানে দেখো এতে এরপর অনেকগুলো কোষ থাকে, একটার পর একটা কী থাকে, কোষ থাকে, যেগুলো সংলগ্ন থাকে না, আমাদের একটা কী থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, এবং গ্যাপ দিয়ে কী যাইতে পারে, পানি যেতে পারে। বুঝতে পারছো? এগুলোকে বলা হয় কি এপিথেম বা এপিথেলিয়াল কোষ, এপিথেলিয়াম বলা হয়। এপিথেলিয়ামের ঠিক নিচে কী থাকবে, ট্রাকিটের শেষ প্রান্ত অবস্থিত, এবং মূলচাপে পানি ট্রাকিটের শেষ প্রান্ত দিয়ে এপিথেলিয়ামের মাধ্যমে শেষ বিন্দু পত্ররন্ধ্রে জমা। সহজ কথা বলে দিলাম। তাহলে মনে করো এই দিকে কী আছে বলো তো, ট্রাকিট ভেসেল, মানে এইগুলা প্লাস্টিকটা এসে কোথায়, মনে করো আমাদের জাইলেম টিস্যুতে এসে গিয়ে জমা হয়েছে। বুঝছো? মানে ওই যে আমাদের মানে ভাস্কুলার বান্ডাল জমা হয়েছে, জাইলেম ফ্লোমে গিয়ে জমা হয়েছে। তো এটা বাইরের দিকে। তো এখানে বলো তো বিভিন্ন এপিথেলিয়াম কোষ আছে, কী আছে, এভাবে কোষ আছে। এখান থেকে কী যেতে পারে বলো তো, পানি যাইতে পারে, পানি যাইতে পারে, ফাঁকা চাইতে পানি যাইতে পারে। আর এই যে এখানে একটা রন্ধ্র আছে, তার নাম কী বলো তো, হাইড্রাথ্রোট। বুঝছো? আর এর নিচে একটা কী আছে, গব্বর আছে। তো এই দিক দিয়ে পানি গিয়ে গিয়ে এখানে জমা হয় পুকুর, তারপরে ছিদ্র আছে, এখান দিয়ে ধীরে ধীরে বাড়ায় যায়। বুঝছো? ধীরে ধীরে বের হয়ে যায়। তো এই গঠনটা মনে রাখতে হবে, ফিগারটা আর্ট করতে হবে, পরের দিন আমাকে আর্ট করে দেখাবা। ওই হ্যাঁ, সব মানে আমাদের পত্রতন্ত্র সবগুলো আর্ট করতে হবে, প্লাস এই হাইড্রাথ্রোটের ফিগার আর্ট করতে হবে। কীভাবে আর্ট করবো পারবো তো নাকি? এই যে দেখো এইভাবে প্রথমে একটা দিবা, এইভাবে দিবা, দিয়ে কী করবা, দেন খালি এইভাবে দিবা, সহজ কিন্তু একদম। এইভাবে দিয়ে যাইবা, দেন এইভাবে ফাঁকা দিবা, দেন তারপর এগুলো কী করবা, ভরট করে দিবা। বুঝছো? দেন এই পাশে একটু বড় করে দিলা, সহজ কিনা? দেন এগুলো এভাবে দিলাম, হয়ে গেল। তারপর নাম দিলা পত্রতন্ত্র, তারপরে কী বলো তো, রক্ষী কোষ, তারপরে এটা কি, পানি গহ্বর, এপিথেম, এগুলো সেল, তারপরে কোষান্তর স্থান, তারপরে ত্বক বাইরের দিকে, এটা হলো ট্রাকিট। আট করে দেখাবে, আট করবা নিয়ে আসবে, মনে যেমন থাকে। তাহলে ভোরে এসব জলবিন্দু দেখা যায় বেশি। বুঝছো? এবং অন্য সময় পানি দ্রুত কী হয়, বাষ্পীভূত হয়ে যায়, এই জন্য কি চোখে অতটা পড়ে না, এবং সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয় বলে তা দেখা যায় না। এবং হাইড্রাথ্রোট দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলা হয়, নিঃস্রাবণ বা নির্গমন বা গাটেশন বলা হয় এটাকে। আর কিছু মনে থাকবে না, ধরো গাটেশন কাকে বলে পরীক্ষা আছে। বুঝছো? গাটেশন। তো হাইড্রাথ্রোট দিয়ে পানি নির্গমনের প্রক্রিয়াকে বের হয়ে যাওয়াকে গাটেশন বলা হয়ে যায়। ওকে, তাহলে এই যে পরীক্ষাটা আসবে খ নম্বরের জন্য, পত্রতন্ত্র এবং পানি পত্রতন্ত্রের মধ্যে পার্থক্য দেখো। পারবে না? পারবা কিন্তু। বাষ্পগত এলাকার কোনটা কি, এটা রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত, এটা রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত নয়। তো এগুলো একটু পড়বা, এগুলোর সাথে অ্যাড করে দিতে পারো পার্থক্যের বিষয়গুলো। যদি পার্থক্যের বিষয় মনে না থাকে তাহলে এটা দিবা, ঠিক আছে? এটুকু দিলেও হবে। খ নম্বর তো কোর্টে লিখতে হবে না, শখ আগে দিতে হবে, মানে এইভাবে লেখো না, তিন চারটে লিখলে হবে, এইভাবে লিখতে হবে। ছোটো গ্লাসে আসো নাকি, লেখার চেষ্টা করবো সবগুলো। এখন ওই এসএসসির ভাইব আছে নাকি? বললাম সহজই তো সব কথা না। দেখো এখন দেখো গ্রাউন্ড টিস্যুতন্ত্র মানে কি, গ্রাউন্ড টিস্যু মানে কি বলো তো, ভিত্তিক টিস্যুতন্ত্র। ওকে, ত্বকীয় টিস্যু এবং পরিবহন টিস্যু ছাড়া, ত্বকীয় এপিডার্মিস, পরিবহন টিস্যু মানে কি, জাইলেম ফ্লোয়েম। এটা ছাড়াও উদ্ভিদ দেহে অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে কী বলা হয়, একত্রে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে। ভিত্তি মানে মেন ভিত্তি তৈরি করে আর কি। কে বাদ দিয়ে, তাহলে হলো ত্বকীয় টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যু ছাড়া বাকি যা আছে তাকে কী বলা হবে, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এটা হলো আদি টিস্যুতন্ত্র নামেও পরিচিত। এক বা একাধিক টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। ওকে, আমরা এগুলো দেখবো। তো উদ্ভিদের অধিকাংশ অংশ এই টিস্যুতন্ত্র অন্তর্গত। সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে এই তন্ত্র গঠিত হয়ে থাকে। অনেক সময় প্যারেনকাইমা, কোলনকাইমা এবং স্পেনকাইমাও থাকে। তবে মেন প্রধানটা কি বলো তো, প্যারেনকাইমা, এবং সাথে কিছু ক্ষেত্রে আমাদের কোলনকাইমা এবং স্পেনকাইমা থাকতে হয়, এটা আমরা একটু করে দেখতেছি। এই তিন প্রকার টিস্যু মিলিতভাবে টিস্যুতন্ত্র গঠন করে। ওকে, তাহলে দেখো এই যে পেরিব্লেম নামক ভালক টিস্যু থেকে টিস্যুতন্ত্রের উৎপত্তি। কোন টিস্যুতন্ত্রের? এই যে মনে করো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি কী থেকে বলতো, পেরিব্লেম নামক ভালক। ওকে, লাগবে না এগুলো।
এখন আমরা আগে সফটটাকে দেখি। তাহলে গ্রাউন্ড টিস্যুকে আমরা যেটা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো বহিঃস্থ টিস্যু, একটা হলো অন্তঃস্থ টিস্যু। আগে এখানে দেখি। তো এইটা একটা কি বলতো প্রস্থচ্ছেদ। কিসের কিসের প্রস্থচ্ছেদ বলতো? মূলের। মূল টুল বড় কথা না, গাছের মূল হোক কাণ্ড হোক কিছু একটা প্রস্থচ্ছেদ না। গাছের এটা কিসের? দ্বিবীজপত্রীদের মূলের প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ বোঝো? এটা একটা গাছ এইভাবে কাটছে, তো এটা কাটলে একটা গোল সার্কেল তৈরি হওয়ার কথা। এরকম লম্বা কেন বলো তো? খারাপ হচ্ছে, খারাপ করে মানে এই বিষয়টা বুঝতে হবে। তার মানে এটা আমরা একটু অংশ নিছি, একটু মানে আছে না কেক আছে না, কেক বোঝো? কেক যেমন কেটে নেই না, ঠিক এরকম একটা জিনিস। তার মানে বিষয়টা হলো এই বরাবর সাইড দিকে কি, এই বরাবর সাইড দিকে কিন্তু এরকম আছে, বুঝছো? তো এটা দিলে অনেক সময় দেখা যায় ইন্টার পাস করে ফেল পাস করে শেষ করে তারপর বুঝতে পারে না আসলে এটা কেমন গঠন ছিল। এটা বুঝতে হবে যে এরকম সাইড দিকে এভাবে এরকম সেম গঠন ছিল, সেম ছিল, বুঝছো? কিন্তু জাস্ট আমরা এইটুকু নিয়ে আলোচনা করব। আর এটা সেন্ট্রাল চারপাশে এরকম গঠন ছিল, বুঝছো? ওকে, তো ওকে, তাহলে আমি বুঝছো। তাহলে এখন দেখো এটা সেন্ট্রাল পোর্শন আর চারপাশে এরকমভাবে থাকে। তো এই যে সেন্ট্রাল পোর্শন, এই মাঝে দেখো একটা এই যে একটা কোষের একটা লেয়ার দেখা যাচ্ছে না, এক কোষে একটা লেয়ার দেখা যাচ্ছে না, এই যে বাইরের দিকে একটা গোল সার্কেল দেখা যাচ্ছে কিনা, একে বলা হয় কি অন্তত, কি বলা হয়? অন্তত। আচ্ছা, অন্তত। আর এই যে বাইরে একটা থাকে, বাইরে একটা ত্বক থাকে, গোলটা কি ভিতরে? কোনটা? ভিতরের গোল, ওটা তো পড়বো এখন। হ্যাঁ, ওটাই তো পড়বো আর কি। দেখো, আর বাইরে একটা ত্বক থাকে যাকে কি বলি আমরা বলো তো? মূল ত্বক, যার নাম কি এপিব্লেমা। আর ও কাণ্ডের ত্বককে এপিডার্মিস বলছে, আর মূলের ত্বককে কি বলি? মানে বাইরের ত্বক। এটা কয়টি? এক কোষী স্তর দিয়ে, তাই না? এবং এখান থেকে বাইরে কি তৈরি হতে পারে? মূল রোম। বাইরে থেকে কি তৈরি হয়? মূল রোম। কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডরোম তৈরি হয়। ওকে ওকে, দেন দেখো এই ভেতর দিকে বাইরের দিকে অনেকগুলো কোষ এভাবে সারিবদ্ধভাবে থাকে, যেগুলো কি প্যারেনকাইমা দ্বারা গঠিত। কি কোষ দ্বারা গঠিত? তাকে কি বলা হয়? কর্টেক্স। আমরা জানি যে কোনো কিছু অঙ্গের ক্ষেত্রে দুটো অংশ বলি, একটা হলো কর্টেক্স, একটা হলো মেডুলা। বাইরের অংশটাকে বলি কর্টেক্স, ভেতর অংশটাকে কি বলি? মেডুলা। তাহলে এখান থেকে এই বাইরের অংশটাকে কি বলবো আমরা? আর ভেতর অংশটা কি বলবো? মেডুলা, মানে মাঝে। এখন দেখো এই মেডুলার ক্ষেত্রে দেখো, তাহলে এই যে এই কর্টেক্সের প্যারেনকাইমা কোষ শেষ হওয়ার পরে এই যে এক কোষে একটা লেয়ার দেখা যাচ্ছে, একে বলতেছি আমরা কি? অন্ততক। বুঝতে পারছো কি বলতেছি? এই অন্ততক দ্বারা ঘেরা, কি দ্বারা বলো তো? অন্ততক দ্বারা ঘেরা মাঝে যা আছে সবগুলোকে বলি আমরা স্টিলিও। কি বলবো? স্টিলিও। স্টিলিও বা স্টিলি আর কি। কি বলবো? স্টিলি বলো, স্টিলি যা আছে হোক দীর্ঘ হিসেবে কি বলো তো? আমরা ব্যাকরণে পড়তেছি না এখানে। তাহলে কি বলো তো? স্টিলি। তাহলে এই স্টিলে তাহলে ভেতর অংশটা কি বলতেছি? স্টিলিও। তাহলে এর বাইরের অংশটা কি বলবো? বহিঃস্থলীয়। বুঝতো? এখন দেখো এই যে স্টিলের ভেতরে কি কি আছে, তাহলে এখানে এই যে বাইরে দেখো আরও একটা আছে এরকম, দেখো পঞ্চভুজাকার কোষের গঠনের মাধ্যমে দেখা যাচ্ছে না আরেকটা, এইটাকে বলা হয় কি বলতো? পরিচক্র। তাহলে অন্ততকের ভেতরে কি আছে বলতো? পরিচক্র। দেন দেখো পরিচক্রের ভেতরে কি আছে, মিললে আমরা জানি কি বলতো? ভাস্কুলার বান্ডুলাস মধ্যে মানে পরিবহন টিস্যু, জাইলেম এবং ফোলেম, মেনলি এখন জাইলেম ফোলেম থাকে। এছাড়া আরও আমরা কিছু জিনিস পড়ে আসলাম ইতিপূর্বে, মজ্জা এবং মজ্জা থাকে মাঝে, মতে উদ্ভিদের মাঝে থাকে। এই যে মাঝের জায়গাটা কি বলবো আমরা? মজ্জা। এটা কি বলতো? মজ্জা, বুঝছো? এটা হলো মজ্জা, মাঝে থাকবে। এই যে মাঝে সাদা দেখা যাচ্ছে না, এগুলো কি বলতো? মজ্জা। কিছু উদ্ভিদের ক্ষেত্রে মজ্জাটা নাই হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাঁপা দেখা যায় না মাঝে। কিছু উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়? মজ্জা নাই, এটা হলো মজ্জা, ফাঁকা হয়ে যায়। ওকে, আমরা একটু দেখবো কোন না পাওয়া যায়। তারপর দেখো এই মজ্জা থেকে এই মাঝে ফাঁকা বরাবর এই যে সাদা কিছু করে দেখা যায় না, একটা লাইন, এগুলা কি বলা হবে? মজ্জা রশ্মি বলা হয়। বুঝতে পারছো? এগুলা কি বলা হবে? মজ্জা রশ্মি মধ্যে বের হয় এগুলো। তাহলে মজ্জা রশ্মি একরক্ষিক না, মজ্জা এই জন্য রিত দেখছিলাম না। আর মজ্জাটা কি বলতো? দেখো এটা এরকম স্তূকার মানে গোল না, সেটা কি বলতো? মাছ। ওকে, এখন দেখো এই যে মজ্জা থেকে
এই দিকে গেছে, এই দেখো এই যে এখানে একটা কোষ, দুইটা মিলে এখানে দুটো হয়েছে, দেন এইভাবে গেছে, অ্যাকচুয়ালি এভাবে গেছে। এটাকে বলা হয় কি জাইলেম। কি বলো তো? জাইলেম। এইগুলো হলো জাইলেম, এগুলো হলো জাইলেম। এই সাইডে হলো জাইলেম, এই পাশেও আছে, এটা হলো জাইলেম। টিস্যু কোষগুলো তাহলে এগুলো হলো কি বলো তো? জাইলেম। এগুলো হলো, জাইলেম। তাহলে এগুলো হলো জাইলেম, তাহলে এগুলো হলো জাইলেম। এখন দেখো এই যে তারপরে মজ্জা রশ্মি, এই রশ্মির মাঝে এই যে ফাঁকা বা কিছু কোষ আছে এখানে, এই যে এই পাশে কোষ আছে, এগুলো কি বলো তো? ফ্লোয়েম। এগুলো হলো ফ্লোয়েম। বুঝতে পারছো? তাহলে মজ্জা, তারপর মজ্জা রশ্মি, জাইলেম, ফ্লোয়েম। ক্লিয়ার? ওকে। এখন কথা হলো এখানে জাইলেম আর ফ্লোয়েমটা, জাইলেমকে আর ফ্লোয়েমকে আমরা আবার ভাগ করি, আমরা একটু পরে দেখবো। তো বলতেছে মেটা জাইলেম আর প্রোটো জাইলেম, এগুলো আবার কি? এগুলো পরেই আসে, তাই না? মানে বাচ্চা আদি এগুলো আমরা পরেই দেখতেছি। প্রারম্ভিক জায়গা। তো এখন দেখো আমরা এই গঠনটা আগে একটু দেখি। তাহলে গ্রাউন্ড রিজনকে কটা ভাগ করলাম? দুইটা। দুই ভাগ এটা। একটা হলো বহিঃস্থলী অংশ, মানে কি স্টিলের বাইরে, হ্যাঁ। আর একটা হলো অন্তঃস্থলী, মানে কি স্টিলের যেটা। তো স্টিলের মধ্যে কী ছিল বলো তো? চারটা জিনিস, জাইলেম, ফ্লোয়েম আর একটা হলো মজ্জা আর মজ্জা রশ্মি। হ্যাঁ, তাহলে আমরা উদ্ভিদ মানে কাণ্ড এবং মূলের ক্ষেত্রে আলাদা হবে। তো মূলের ক্ষেত্রে কী কী থাকে বলো তো? মানে মূলের ক্ষেত্রে একরকম গঠন থাকে, কাণ্ডের ক্ষেত্রে একরকম থাকে। তো মূলের ক্ষেত্রে কি থাকে? পরিচক্র থাকে। দেখলাম না অন্তঃত্বকের ভিতরে কি ছিল? পরিচক্র। তারপরে মাঝে কি থাকে? মজ্জা। তারপরে থাকে কি? সংযোজক টিস্যু। মজ্জা রশ্মির মধ্যে জিনিস আর কি। কী থাকে বলো তো? সংযোজক টিস্যু। তারপরে দেখো মানে এটা আমরা কিন্তু কী পড়তেছি বলো তো? গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যুর মধ্যে কি জাইলেম ফ্লোয়েম পড়বে? একটু আগে বললাম, ওটা পরিবহন। বা এপিডার্মিস এবং কি বলো তো? পরিবহন কলা, পরিবহন তন্ত্র বাদে। হ্যাঁ, ত্বক এবং পরিবহন তন্ত্র। তন্ত্র বাদ দিয়ে বাকিগুলো হলো গ্রাউন্ড। এই জন্য কিন্তু আমাদের ওইগুলো আসতেছে না। তাহলে এখানে কি বলতো? পরিচক্র, মজ্জা এবং সংযোজক টিস্যু। কাণ্ডের ক্ষেত্রে কি কি বলতো? পরিচক্র, মজ্জা এবং মজ্জা রশ্মি। বুঝছো? যেটার সংযোগটা মেলে এখন মজ্জা রশ্মি হিসাবে কাজ করে আর কি। বুঝো তো? মানে একই মনে করো, মনে রাখবা আর কি মোটামুটি। এখন দেখো বহিঃস্থলীতে কী ছিল? এটা তিনটার ক্ষেত্রে তিনটা আলাদা। এখানে কি থাকে? অন্ততটা তার মানে বহিঃস্থলী। বহিঃস্থল। এটা মূলের ক্ষেত্রেও থাকতে পারে, আবার কাণ্ডের ক্ষেত্রে এবং পাতার ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে। বুঝতে পারো? ওকে। মূলের ক্ষেত্রে কী কী থাকে বলো তো? মেসোফিল টিস্যু। না, কর্টেক্স আর অন্তত। এটা এখানে দেখো তো কী কী এখানে থাকে? এটা হলো কর্টেক্স থাকে না? আর কি থাকে? অন্তত্বক থাকে। বহিত্বক কি নেওয়া যাবে? না, ত্বক তো নেওয়াই যায় না। নেওয়া যায়? এপিডার্মিস। এপিডার্মিস নেওয়া যায় না। তবে দেখো তাহলে এখানে কর্টেক্স এবং অন্তত্বক ছিল। কাণ্ডের ক্ষেত্রে দেখো আমাদের এই যে এপিডার্মিসের নিচে আরেকটা ত্বক তৈরি হয়, তাকে কি বলি আমরা? অথত। যেটা কিন্তু আমার প্যারেনকাইমা কোষ না। বুঝছো? প্যারেনকাইমা কোষটা নিচ্ছি না আমরা, ওটা তো বাদ দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এটা মেইনলি কি বলতো? অধোতক। তাহলে কর্টেক্স এবং কি? অন্ধতক। পাতার ক্ষেত্রে পরীক্ষা আসে, পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলা হয়? মেসোফিল। তাহলে মেসোফিল আছে। এইটা আবার মেসোফিলটা দেখা যাচ্ছে আবার একবীজপত্রী উদ্ভিদে একরকম, দ্বিবীজপত্রী উদ্ভিদে আবার একরকম। একবীজপত্রী উদ্ভিদে শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দেখা যায়, গুচ্ছাকার থাকে, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্পঞ্জি আর একটা হলো প্যালিসেড। স্পঞ্জের মাঝে একদম মানে গুচ্ছাকার থাকে, এটি এলোমেলো থাকে, আর প্যালিসেড মানে সাজানো থাকে। বুঝছো? এরকম কি দেখতেছি আমরা পূর্ব। বুঝতে পারছো? তাহলে এটা মুক্ত করবা। বুঝছো? সহজ না? প্রশ্ন কঠিন? বলো, সহজ না কঠিন? সহজ। হ্যাঁ, একটু দেখবা তাহলে সহজ হয়ে যাবে, একটু বুঝে পড়বা, মাথায় নিবা। তাহলে এখন দুইটা মনে থাকবে, এই যে এই দুইটা, এই তিনটা, এই দুইটা ইজি মনে থাকবে। অন্তঃস্থলীয় এই তিনটা বইস্টুলে মনে থাকবে, মনে থাকলে এখন বাইরে কি আছে? কর্টেক্স আর কি আছে? অন্তত্বক আছে, সহজ কথা। কাণ্ডের ক্ষেত্রে অধোতক থাকে, অধোতক যুক্ত করে দিবা, শেষ। পাতার ক্ষেত্রে মেসোফিল টিস্যু, শেষ। এবার দুই ধরনের, একবীজপত্রী একরকম, দ্বিবীজপত্রী একরকম। একবীজপত্রী শুধু স্পঞ্জি, এটা হলো স্পঞ্জিয়ান প্যালিসেড, শেষ। পরপা দেখো হয়ে যাবে, যে সহজ তো। আমি বলতাম যে আমার বলছি, তোমাদের বলছি কিনা, সো আমার একটু ছিল যখন 9-এ প্রথম উঠছে, ত্রিকোণমিতি করতে গেছি। ত্রিকোণমিতি 9-10 ছিল না? ছিল তো। তো ত্রিকোণমিতি নতুন টপিক না, এইটা যা ছোটো ক্লাস আর পড়া হয় নাই। তো ওই যে বেশি করে ওই যে কোণগুলো বের করা আর কি, মনে করো বড় কোণ দেওয়া আছে, ওগুলাকে থেকে ছোটো করা। বুঝছো? আছে না বিষয়, আছে না? বড় কোণ ছোটো করা ব্যাপার আছে না? মনে করো আছে, কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, বড় কোণ ছোটো করতে হয়। তো ওই বড় কোণটা ছোটো করতে গিয়ে অনেক আছে ভগ্নাংশ আকারে বড় বড় কোণ থাকে না?
তো ওইগুলো ছোটো করুক। তো ওই যে ভাইটার কাছে পড়ছিলাম উনি তখন ইন্টারে পড়ে, তো উনি তো তাড়াতাড়ি করতেছে, মানে করতেছে বের করতেছে, কিন্তু আমাদের ভাবতে হয় ক্যালকুলেট করতে অনেক কিছু, কিন্তু উনি দেখে বের করতেছে। তো আমি বললাম যে ভাই মানে আপনি পারতেছেন এত তাড়াতাড়ি, আমি কেন পারতেছি না? বুঝছো, মানে ক্লাসে যদিও আমার তখন সবাই হাসছে যখন করছিলাম, হাসার কিছু তো নাই। তো এখানে আসলে পারার মতো রহস্যটা কি? আপনি পারতেছেন, আমি পারতেছেন না কেন ওইভাবে? বুঝছো, তো আসলে কি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তুমি যখন পড়বা তুমি পারবা। কারণ আমি যখন প্রশ্নটা করছিলাম মানে আমি তখন আমার করতে টাইম লাগছে, বাট এরপরে তো আমি প্রো হয়ে গেছি, তখন আমি প্র্যাকটিস করছি। তখন ওই ভাইয়ের থেকে তো আমি বেশি পারতাম। উনি ওই গ্রামে একটা কলেজে পড়ে, আর আমরা তো ভালো চাল করে গেছি, শহরে গভর্নমেন্ট কলেজে আসছি, তাই না? ভালো জায়গায় আসছি, কারণ ওনার থেকে তো অবশ্যই আমাদের অ্যাবিলিটি কি বেশি হয়েছে, এই জন্য তো ভালো জায়গায় আসছে। এবং ওনার এসএসসি ছিল 3 রেজাল্ট, বুঝছো? তার ওনার থেকে ভালো হয়েছে জন্য ভালো জায়গায় আসছে। তো এটা হলো কথা। কথা হলো কিন্তু এরকম কিন্তু তোমারও কিন্তু যখন একটা নতুন জায়গায় নতুন জিনিস শেখো কঠিন মনে হয়, বাট বারবার প্র্যাকটিস করার মাধ্যমে সেটা কী হয়ে যাবে, ইজি। তো এই যে আজকে মনে করো আমি তোমাদের পড়াচ্ছি ইজি, আমার কাছে তো ইজি, তোমার কাছে কঠিন মনে হচ্ছে, বাট কদিন পরও একাডেমি শেষ করো, অ্যাডমিশন দাও, দেখা যায় আমার থেকে তোমরা ভালো বোঝাইতে পারবে, বুঝছো? তোমরা টিউশন করাইবে। সো কি কঠিন কিছু না, সহজ ভাবতে হবে, জাস্ট পড়বা সহজ হয়ে যাবে, পড়লে সবই সহজ হয়। আমি তো ইন্টারে থাকতে কেমিস্ট্রি পড়াইতাম, বুঝছো, প্রাইভেট আমার ফ্রেন্ডদের। তো পড়বা মানে সহজ একদম। দেখো আমার স্টুডেন্টরা এখনও মনে করো ভার্সিটিতে পড়ে, বুঝছো, বিভিন্ন ভার্সিটিতে পড়ে আমার স্টুডেন্ট, মানে স্টুডেন্ট বলতে আমার ফ্রেন্ডরা, বাট আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট আমার বুয়েটেও পড়ে, বুঝছো, মানে আমার ফ্রেন্ড আমার স্টুডেন্ট বুয়েটে পড়ে, সিএসি নিয়ে উঠতেছে। হ্যাঁ, তাহলে উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বকের নিচে হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এ টিস্যুতন্ত্র। আমি অত পড়াশোনা করিনি, আমার ফ্যামিলি আছে সব কিছু নিয়ে পড়াশোনা করে তাই আসতেছি, বুঝছো? তাহলে উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বকের নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এ টিস্যুতন্ত্রের অন্তর্গত, ঠিক আছে? হ্যাঁ, পরে নেই। তাহলে উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বকের নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র গঠিত। তারপরে তো জানি যে এপিডার্মিস বাদ দিতে হয়, আর মাঝে ভাস্কুলার বান্ডেল বাদ দিতে হবে, বাকি যা আছে সবই কি গ্রাউন্ড টিস্যুতন্ত্র। কত ক্ষেত্রে অধোত্বক থাকে, যেমন কাণ্ডের ক্ষেত্রে হাইপোডার্মিস, যেটা কি এসক্লেনকামের টিস্যু দিয়ে গঠিত হয়, আর বাকি সবটুকু কি বলতো প্যারেনকাইমাটিস দিয়ে গঠিত, ঠিক আছে? তাহলে যাদের ক্ষেত্রে অধোত্বক নাই, তাহলে পুরোটা কর্টেক্সে কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা দ্বারা গঠিত। প্রশ্ন আসে প্যারেনকাইমা কি করে দ্বারা গঠিত, কি দ্বারা? প্যারেনকাইমা না, কর্টেক্স কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা গঠিত। পাতায় এ তন্ত্র শুধু প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্র প্রধানত। এই অধ্যায়টার এমসিকিউ এত কঠিন, মানে কঠিন মনে হয় যদি তুমি ভালো করে না এক গুছায় পড়ো, বুঝে পড়ো, তাহলে দেখবো উল্টো পাল্টা কোনটা কী হবে বুঝতে পারো না, একটু পড়ো ভেতর দিয়ে যাও, মনে হয় মানে বুঝে পড়তে হবে। তাহলে সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, মানে পুরাটা অধ্যায় পড়তে হবে, দেন তোমাকে ভাবতে হবে, সিকোয়েন্স ধারাবাহিকতা মাথায় আনতে হবে, দেন ইজি হবে, নাহলে উল্টা উল্টা মনে হবে। তাহলে সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্র প্রধানত সুস্পষ্ট দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বহিঃস্থল অঞ্চল, একটা হলো কি অর্থাৎ স্টিলের বাইরের অংশ, আর একটা হলো অন্তঃস্থলীয় অঞ্চল অর্থাৎ স্টিলের ভেতরের অংশ। এখানে উল্লেখযোগ্য যে এই যে পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অঞ্চল কী বলি আমরা? তাহলে স্টিলের কাকে বলে এটা কিন্তু মনে রাখতে হবে। পেরিসাইকেল দেখলাম না, পরিচক্র, পরিচক্র বা পেরিসাইকেল সেম। হ্যাঁ, এটা মনে হয়, এটা সহজ কথা। ওই 9-10 একটা বইয়ের মধ্যে যে কী যেন বইটার মধ্যে না, যাই হোক ভুলে গেলাম, আচ্ছা কী এটা, আচ্ছা শোষণের মধ্যে মনে হয়, খালি শোষণের অধ্যায়টার মধ্যে একটা পেজের মধ্যেই একবার লিখছে অনুঘটক, একবার লিখছে হলো এনজাইম, একবার যেন কি লিখছে, হ্যাঁ ক্যাটালিস্ট। তো এই কয়েকটা কথা লিখছে একসাথে, বলো অনুঘটক। তো এখানে প্রভাবক লিখছে। তো এখন কথা হলো এই কথাগুলো লিখছে, এখন যদি মনে করে একজন স্টুডেন্ট পড়তে যায় সে বুঝবে? 3টা আলাদা জিনিস মনে হয় অবশ্যই। তো এটা তো টিচার তো বলবে তখন যে না 2টা জিনিস, তো এটা দেওয়ার দরকার ছিল, বলো টিচাররা বলে দিত যে এটা কোন অন্য নামে বলা যায়, বা ওখানে অবলিক দিয়ে দিত,
বাট এটা তিনটা কথা বলছে মানে বোঝা যাচ্ছে মনে হয় ওইটা এক জিনিস ছিল, এটা এক জিনিস, এটা এক জিনিস। খাও ধরা খাও মোটামুটি। মানে ওখানে এমসিকিউ যদি দিত অনুঘণ্টের জায়গায় যদি এনজাম দিয়ে দিত, এটা তো ছিল না, এখানে অনেকটা ছিল, এটা তো আলাদা জিনিস। অনেক কিছু দেখবা এসএসসি পার করে দেয় তারপরে বোঝে না। তারপর প্রধানত দেখো বিভাগকরণ, খাদ্য সঞ্চয় এবং আংশিকভাবে জীবিকা প্রদান করা এর কাজ আর কি। তাহলে এগুলো তো বুঝলাম। ভূস্থলীয় অঞ্চল, এগুলো তো বলি বলে দিয়েছি কই, এর ভেতরে পড়া নিচ্ছে, এগুলো তো পড়তে হবে, এগুলো বলে দিয়েছি, এর ভেতরে তো পড়া, বুঝছো? এত সহজ পড়া এখানে, এখানে কঠিন আছে, অনেক মনে রাখতে হবে। দেখো বৈশিষ্ট্য বলতে পরীক্ষা আসে। দেখো ভূস্থলীয় অঞ্চল, স্টিলের বাইরের অংশকে ভূস্থলীয় অঞ্চল বলা হয়, বুঝছো? তাহলে কী দ্বারা গঠিত? কানের ক্ষেত্রে কী থাকে? অধোচক থাকে। তখন নিচে কোলেন কামা এবং স্পেন কামাতে কোন থাকতে পারে? কী দ্বারা বলো তো? এক বা একাধিক স্তর থাকে, তাই কি বলা হয়? সাধারণত কাণ্ডে কী থাকে? অধোচক থাকে, মূলে অধোচক থাকে না। কথাগুলো মনে রাখতে হবে। কাণ্ডে অধোচক থাকে, মূলে অর্থাৎ থাকে না। থাকে না। কথা হলো অধোচক কী করে? শক্ত করে। প্রাচীরটা কী করে? এক্সট্রা বেরিয়ার প্রদান করে। মূলে ওরকম বেরিয়ার দরকার হয় না, এটা মনে রাখবে, এভাবে মনে রাখবে। কাজ কী? কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যেমন শক্ত করে, এবং দেহের ভেতর অংশকে কী করে? রক্ষা করা অধোচক কাজ। সো এটা তো মূলের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, সেটা এই জন্য লাগে না এখানে। কর্টেক্স পরে তো বুঝলাই, বাইরের অংশটা কী বলে? অন্ততাকে বাইরের অংশটা কর্টেক্স বলা হয়, যেটা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তাহলে এটা কি? তাহলে অন্ততাকের নিচে থেকে আরম্ভ করে অন্ততাক পর্যন্ত অংশকে কর্টেক্স বলা হয়। এটি কি বলতো? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এটা কয় স্তর বিশিষ্ট? বহুস্তর বিশিষ্ট। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কী বলতো? হয়তো পরে দেখতেছি। পাশাপাশি কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে, অনেক সময় অন্যান্য টিস্যু কি বিকৃত হবে এই অংশ করতে পারে আর কি। এমন কথা হলো মূলের কর্টেক্স কয় স্তর বিশিষ্ট হয়? বহুস্তর বুঝতে পারছি, দাঁড়াও, এটা দাঁড়াও। আর কাণ্ডের কর্টেক্স হলো কয়েক স্তর বিশিষ্ট। তাহলে মূলের কর্টেক্স কি থাকে? অনেকগুলো স্তর থাকে। কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট থাকে আর কি। প্যারেনকাইমা কোষে কয়েক স্তর থাকে। কাজ কি বলতো? পানি এবং খাদ্য সঞ্চয় হলো কর্টেক্সের প্রধান কাজ, এবং কাণ্ডের কর্টেক্স পানি এবং খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা এবং শাসন করা প্রধান কাজ। শাসন অংশগ্রহণ করা, যেমন প্যারেনকাইমা কোষে কী থাকে বলতো? ক্লোরোপ্লাস্ট থাকে, এরা সজীব সতেজ, সেটা কী করতে পারবে? হ্যাঁ, এরা সালোকসংশ্লেষণ করতে পারে এবং আংশিক কী করে? দৃঢ়তা প্রদানও এবং খাদ্য সঞ্চয় করে, বুঝছো? এই যে আমি এগুলো বাসায় নিজেকে একটু মুছতে করতে হবে, তখন এটা তো মনে করো আমি লিখে পড়াচ্ছি না, লিখে পড়ালে অল্প পড়া হয়তো মুছতে হতো। সো নিজে একটু মুছতে করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, করবা। সো নিজের করতে হবে, তারপরে তো মোটামুটি কিছু মুছতে হচ্ছে না, বাসায় একটু দেখবা, তাহলে মুছতে হবে। এখন দেখো, নাহলে এক মাসে একটা করে অর্ধেক নিতে হবে। দেখো মানে ওই এক মাসে একটা অর্ধেক হিসেবেই তো পড়া হয়, মানে একাডেমিতে 12 মাস 12টা অর্ধেক মনে করো, সেই হিসাবে পড়া কিন্তু হয়। প্রাইভেটে ওইভাবে পড়ায়, সো লিখে দেয়। তো এখানে তো এরকম বিষয় নেই। তাহলে দেখো অন্ততক বা এন্ডোডার্মিস, তার মানে এই যে কর্টেক্সের ভেতর নিচে কী ছিল? অন্ততক, মনে আছে নোমান? অন্ততক কই ছিল? কর্টেক্স নিচে, অন্ততক, তারপরে পরিচক্র, মনে আছে? তারপরে দেখো এই স্টিলের বাইরে, কোথাকার বাইরে? এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? অন্ততক অবস্থিত। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক বিদ্যমান। কোথায় কই থাকে বলো তো? মূলে থাকে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এই কথাটা কি বুঝলাম? মানে সকল মূল কিসে থাকবে? সকল উদ্ভিদের মূল। দ্বিবীজপত্রী বলতে বসি মানে আর একটা কি আছে? একবীজপত্রী উদ্ভিদ, তার মানে একবীজপত্রী উদ্ভিদে কাণ্ডে অন্ততক থাকবে। লিখে রাখতে পারো সাইডে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক থাকে না। আমরা একটু পরে যদি দেখবো ওটা বিস্তারিত, তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি থাকবে না? অন্ততক থাকবে। হ্যাঁ, এখানে না, মূলে কেন? কাণ্ডে। এই যে এখানে কোনো অন্ততক নাই, বুঝছো? তাহলে দেখো এই স্তরের কোষগুলো কি ভাগবিহীনভাবে থাকবে, একবার পুরো একটার সাথে একটা লাগানো থাকবে, বুঝছো? বেরিয়ার দিয়ে থাকবে, সন্নিবিষ্ট থাকবে এবং কি আকৃতি বলো তো?
পিপ আকৃতি বা বারেল শেপ, মনে রাখতে হবে কী আকৃতি, অন্তঃত্বকের কোষগুলোর আকৃতি কেমন, পিপ আকৃতি, প্রতিটা লাইন একদম উস্ত বারেল আকৃতি বা পিপা শেপ। এবং মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর কী বলতো, প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর মানে দুই সাইডে এবং দুই সাইড দিয়ে মানে চারপাশে দিয়ে কী থাকবে বলতো, সুব্রিন এবং লিগলিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে বলা হয় ক্যাসপিরিয়ান স্টিপ, বুঝছো? বা তা কি বুঝলা? তার মিলে এগুলো প্যারেন্টগ্যামা কোষ দ্বারা গঠিত। তো আমরা জানি প্যারেন্টগ্যামা কোষ শুধু কী দ্বারা গঠিত থাকে, প্রাচীর, সেলুলোজ নির্মিত। বাট এখানে এই প্রাচীরে আরও কি যুক্ত হয় বলতো, সুব্রিন এবং লিগলিন জমা হয়, বুঝছো? এই যে জমা হয় যে ফিতার মতো একটা তৈরি করে, বান্ডেলের মতো। ফিতার মতো কেমন, ওই যে আমরা ওই যে সাইকেল চালাই না, সাইকেলের চেন থাকে না, মনে করো সাইকেলে ওই যে মাঝেরটাকে মনে করো যে এখানে হলো অন্তত চারপাশে কী থাকে, ফিতার মতো থাকে না, ঠিক এরকম থাকে। ফিতাটা কিসের বলতো, সুব্রিন এবং লিগলিনের। তো এটার নাম কি বলতো, ক্যাসপিরিয়ান স্টিপ। এটা বিজ্ঞানী ক্যাসপিরিয়ান নাম অনুসারে আবিষ্কার করা হয়েছে 1865 সালে। সালটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটি লক্ষ্য করুন 1865 সালে। ইম্পর্টেন্ট না কেন জানি, এই সালটা আমার মনে থাকে, বুঝছো? এই জন্য আমি এটা মনে রাখতাম। এই সালটা আমার অলওয়েজ মনে থাকে, আমি জানি না কী জন্য মনে থাকে। জীববিজ্ঞানের মধ্যে আমি একটা সালই মুক্ত করছি, সেটা হলো এই সাল, বুঝছো? আর রসায়নের মধ্যে একটা সালে মুক্ত করছি 1815 সাল। 15 সাল, হ্যাঁ 15 কি আছে, এটা হলো তোমার, যদি এটার মনে রাখার কত কোনো অপশন নাই, মানে রিলেটেড নাই, তারপর কিন্তু এটা মুক্ত থাকছিল আর কি। আর ওইটা হলো কি যে জৈব রসায়ন। জৈব রসায়নে কী আছে বলো তো, জৈব রসায়নের ইতিহাসে দুজন বিজ্ঞানীর নাম উল্লেখযোগ্য। একটা কি বিজ্ঞানী বার্জিলিয়াস, আর একটা হলো ফ্রেডরিক হেবার। তো ওখানে বলছিলাম মনে হয় যে বিজ্ঞানী বার্জিলিয়াস তিনি প্রাণশক্তি মতবাদ দিছে। হ্যাঁ, তো কথা হলো প্রাণশক্তি মতবাদ মানে কি, জৈব যৌগ মাত্র জীব দেহতে পাওয়া যাবে এবং অজৈব যৌগ থেকে অজৈব যৌগ অজৈব দেহ থেকে পাওয়া যাবে, বুঝছো? হ্যাঁ, পাওয়া যাবে। তো একে বলছে হলো প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। তো এই যে এটা তিনি এই থিওরিটা দিচ্ছে কত সালে, 1815 সালে। কেন এটা মনে রাখছি, জাস্ট মনে রাখা যায় জন্যে। কীভাবে, যে প্রাণশক্তি মতবাদ 15 সাল, কত 15 সাল, 1815 সাল, বুঝছো? তো এই জন্যই দেখা হলো যে এই সালটা মনে থাকে, এবং আমি স্টুডেন্টদের এটা একটু বলে দিই, ওদের একটা মনে থাকে, বুঝছো? তো এটাই হলো কথা, তোমাদের এখন মনে থাকবে। 15 প্রাণশক্তি মতবাদ, 15 1815, আর এখানে 1865 সাল। তাহলে মূলের অন্তঃত্বকে কী থাকে বলো তো, ক্যাসপিরিয়ান স্টিপ থাকে, এটা মনে রাখতে হবে। এটা কী দ্বারা নির্মিত হয়, সুব্রিন এবং লিগলিন, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো প্রতিটা লাইন মুস্ত করতে হচ্ছে, তা একটু বুঝে বুঝে পড়বা। অন্তঃত্বকের যে সকল, কিন্তু আবার না বুঝে সিকোয়েন্স যদি ফিল না করতে পারো, ভিজুয়ালাইজেশন না করতে পারো, তাহলে কিন্তু মনে থাকবে না, বুঝছো? গঠন ভিজুয়ালাইজেশন করতে হবে, যেটা বললাম যে চেনের মতো বললাম, এটা কি থাকবে আমাদের কিসের মতো থাকবে বলো তো? হ্যাঁ, অন্তঃত্বকের প্যারেন্টগ্যামা কোষের চারপাশে থাকবে সুব্রিন এবং লিগলিন থাকবে, যেগুলো ফিতার মতো হবে, তাকে বলি আমরা ক্যাসপিরিয়ান স্টিপ বলি। বিজ্ঞানী ক্যাসপিরিয়ান নাম অনুসারে করা হয়েছে 3 লক্ষ সর্বপ্রথম 1865 সালে। এগুলো এইভাবে সুন্দর করে মনে রাখতে হবে। এবং অন্তঃত্বকের যে সকল কোষগুলোর প্রাচীর পাতলা থাকে তাদের কী বলা হবে, প্যাসিস্ট। আর কিছু যুক্ত হয় নাই, পাতলা, তাদের কী বলা হবে, পথে পাতলা, পথে প্যাসেজ। অনেক সময় এই স্তরে প্রচুর পরিমাণে শ্বেতসার বা কার্বোহাইড্রেট যুক্ত থাকে, বুঝছো? মানে কণা বিদ্যমান দেখা বা থাকতে দেখা যায়, কি থাকে, শ্বেতসার অনেক দেখা যায়, তখন এই স্তরকে শ্বেতসার আবরণ বা স্টার্চ শীট বলা হয়। মনে রাখতে হবে, কি বলা হয়, স্টার্চ শীট বলা হয়। তো স্টার্চ শীট কোথায় দেখা যায় বলতো, অন্তঃত্বকে, এইগুলো মনে রাখতে হবে। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। নিচের কোনটিতে শ্বেতসার আবরণ থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, মূলে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, একবীজপত্রী মূলে। কোথায় থাকবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আবরণে। সো এগুলা প্রত্যেকটা লাইন থেকে শুরু হয়, এই জন্য খুবই কঠিন বললাম না, ভুল হয় না। সো তোমাকে একদম ফিল করে পড়তে হবে ভালো করে, আস্তে আস্তে। এই জন্য আমি আজকে যে পড়াটা দিলাম এটা মুখস্থ করতে হবে, নাহলে মানে এমনিতে অনেক পড়া হচ্ছে কিন্তু, সো কিন্তু মনে থাকবে না কিন্তু। ডেলি পড়ো, মনে থাকবে পরে আবার পড়বে, একবার পুরাটা পড়বা, মানে একটু পড়তেছো না, মাথায় আনতে পারতেছো না, দেখবা আস্তে আস্তে সব শেষ করার পর পুরাটা যখন একদিনে পড়বা, মানে পুরাটা যখন একবার মাথায় আসবে তখন দেখবা। এরপর দেখো কাজ কি, অন্তঃত্বক সম্ভবত কি খাদ্য সঞ্চয়, সম্ভবত এটা ধারণা করা হয় খাদ্য সঞ্চয় করে, দেহের ভেতর অংশ কী করবে, যদি ব্যারিয়ার গঠন করে থাকে, ব্যারেল শেপ, পিপ আকৃতি, এটা কী করবে, রক্ষা করবে, এবং মূলচাপ নিয়ন্ত্রণ করে, ভূমিকা করে। কাজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ভাস্কুলার বান্ডল এবং তৎ সংলগ্ন কোষগুলো যাতে বায়ু এবং
পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধক সৃষ্টি না করে সেজন্য কি অন্তত ডামের মতো কাজ করে, বুঝছো? বাঁধ বা ডামের মতো কাজ করে, এটা মনে রাখতে হবে। ঘিরে রাখা না? ওকে, এখন কথা হলো অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল মানে কি? ভিতরের এটা পরিচালনা দ্বারা ঘেরা সব কিছু। এটা শেষ করে দেয় নাকি? ভাস্কুলার টিস্যুর অংশ। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চল মানে কি? তাহলে ওই যে এটা অন্তঃত্বকের ভেতরে যা থাকবে, তাহলে তো পরিবহন টিস্যু কোষ ছাড়া পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে মূল ও কাণ্ডের কেন্দ্র পর্যন্ত অঞ্চলে কি বলা হয়? অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয়। তাহলে এটা কি? পেরিসাইকেল বা পরিচক। তাহলে দেখো এই যে অন্তঃত্বকের নিচে পারলে ওই জায়গাটা ছবি বের করো, ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে কি বলা হয়? পেরিসাইকেল বা পরিচক্র বলা হয় থাকে। কতক জলজ উদ্ভিদে মূলে বা কাণ্ডে এদের দেখতে পাওয়া যায় না। মূলে সাধারণত পেরিসাইকেল কয় স্তর বিশিষ্ট হয়? এই কথাগুলো মনে রাখতে হবে। মূলে কয় স্তর বিশিষ্ট? শুধু প্যারেনকাইমাল টিস্যু অথবা স্ক্লেনকাইমাল টিস্যু অথবা দুইটির মিশ্রণে এটি থাকতে পারে। তাহলে এখানে কি নাই? কোলেনকাইমা থাকে। তাহলে শুধুমাত্র প্যারেনকাইমাল থাকতে পারে, এবার স্ক্লেনকাইমাল টিস্যু থাকতে পারে, তবে এখানে কি নাই? কোলেনকাইমাল টিস্যু নাই। আবার দুইটা একসাথে থাকতে পারে। এইটা মনে রাখতে হবে। কুমড়া, কুমারিকা এবং সূর্যমুখী কাণ্ডে এটি বহিঃস্তর বিশিষ্ট এবং স্ক্লেনকাইমাল টিস্যু দ্বারা গঠিত। তাহলে নিচের কোন উদ্ভিদের লিখে রাখো, নাই লিখে রাখবা। তো এটা হলো কি বলতো? স্ক্লেনকাইমাল টিস্যু দ্বারা গঠিত। তাহলে পরিচক কোন উদ্ভিদের পরিচক্র বহুস্তর বিশিষ্ট? কুমড়া, কুমারিকা এবং স্ক্লেনকাইমাল টিস্যু দ্বারা গঠিত। কাদের ক্ষেত্রে? কুমড়া, কুমারিকা এবং সূর্যমুখী। লেখা রাখো সূর্যমুখী, কলম নাই, এই যে অপশনে দিয়ে পারবে না। যাই হোক, মনে করে বাসে লিখিও। মিঠা তো কালার দিয়ে তো ভালো হয় লেখা, লিখবে। তাহলে দেখো স্ক্লেনকাইমা টিস্যু শুধু কি বলতো ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করলে এটিকে কি বলা হবে? হার্ড বাস্ট বা গুচ্ছ টিস্যু। বুঝছো বিষয়টা কি বললাম? নাই বোঝো না? তো আমরা কি বললাম বলতো? কিছু ক্ষেত্রে এই যে আমরা দেখলাম যে এই যে কুমড়া, কুমারিকা এবং সূর্যমুখী উদ্ভিদের ক্ষেত্রে পরিচক্রটা কি দ্বারা গঠিত হয়? বহিঃস্তর বিশিষ্ট স্ক্লেনকাইমা, মানে পুরোটাই কিন্তু হয়। আবার কিছু উদ্ভিদকে দেখা যেতে পারে যে শুধুমাত্র ফ্লোয়েমের উপরের জায়গাটাও কি হবে? স্ক্লেনকাইমা, বাকিটাও কি হবে? প্যারেনকাইমা। তাহলে সেটাকে কি বলবো? টুপির মতো দেখা যাবে না? দেখা জায়গায় জাস্ট মনে হবে যে ফ্লোয়েমের উপরে একটা টুপি আছে, এই জন্য কি বলা হয় বলতো? হার্ড বেস্ট বা গুচ্ছ টিস্যু বলা হয়ে থাকে। এ স্তর হতে সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। কেমন বুঝছো আমি কি বললাম? নাই বোঝো নাই? এই যে এখানে দেখো, এই যে তাহলে যদি এমন হয় যে এই যে আমরা জানি এটা কিন্তু পরিচক্র, তাই না? এই যে এটা কিন্তু কি বলতো? কথা হলো নর্মালি পরিচক্রটা কি প্যারেনকাইমা দিয়ে অথবা স্ক্লেনকাইমা দিয়ে অথবা দুইটাই থাকতে পারে। দুইটা থাকার উদাহরণ হলো এই যে হার্ড বাজ যেটা বললাম এইটার ক্ষেত্রে। তো দেখলাম কুমড়া, কুমারিকা এবং সূর্যমুখীর ক্ষেত্রে এই সবগুলা কোষে কি দ্বারা গঠিত? স্ক্লেনকাইমা দ্বারা, তাই না? তবে কিছু কিছু দেখা যায় জাস্ট এই যে এইটুকু কি বলতো ফ্লোয়েম না, এইটুকুর উপরে যেগুলো আছে জাস্ট এইগুলা স্ক্লেনকাইমা, আর এই যে বাকি যেগুলো আছে এগুলো কি? এগুলো হলো প্যারেনকাইমা। আবার এটুকু কি বলতো? স্ক্লেনকাইমা, আবার প্যারেনকাইমা, আবার স্ক্লেনকাইমা। তো এই যে মনে হয় যে একটা টুপির মতো দেখা যায়, বুঝছো? এই জন্য একে বলা হার্ড বাস্ট এবং গুচ্ছ টুপি। তো যাদের ক্ষেত্রে তাহলে এই যে যাদের ক্ষেত্রে এরকম দেখা গেলো হার্ড বাস্ট, গুচ্ছ টুপি, তাদের ক্ষেত্রে দুইটাই বিদ্যমান হলো, প্যারেনকাইমা বা স্ক্লেনকাইমা। বুঝছো? তাহলে কাজ কি? খাদ্য সঞ্চয় করা, এটা কাজগুলো মুক্ত করতে হয়, বুঝছো? এই যে পার্শ্ব মূল সৃষ্টি করা, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার ভুল যায়। তাহলে কি খাদ্য সঞ্চয় এবং কাণ্ডে দৃঢ়তা বন্ধন করা প্লাস পার্শ্ব মূল সৃষ্টি করা কার কাজ? এটা মনে রাখতে হবে। এবং সাথে কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করে, স্থানিক না অস্থানিক মূল সৃষ্টি করে, এই দুটো মনে রাখতে হবে। পার্শ্ব মূল সৃষ্টি করা এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা। তাহলে মূল সৃষ্টি করার কাজ কার কাজ? মূল কথাটা যেটা আছে এটা হলো পরিচক্রের কাজ, এটা মনে রাখতে হবে। পরীক্ষা আসে মজ্জা বা মেডুলা। তাহলে দেখো এটা বাদে যেটা অর্থাৎ পরিবহন গুচ্ছ টিস্যু কোষ দিয়ে পরিবেষ্টিত মূল এবং কাণ্ডের কেন্দ্রস্থল অংশ কি বলা হয়? মজ্জা, যেটাই তো। তো মজ্জা সাধারণত কী দ্বারা গঠিত হয়? প্যারেনকাইমা টিস্যু গঠিত হয়, কখনো কখনো স্ক্লেনকাইমা টিস্যু দিয়েও গঠিত হয়ে থাকে। তাহলে কি আমরা কোথাও কি কোলেনকাইমা দেখছি? জাস্ট দেখছি আমরা অযথা কোনো ক্ষেত্রে কোলেনকাইমা হতে পারে, বাস এখানে তাছাড়া কোনো কোলেনকাইমা নেই।
তো মজ্জায় সাধারণত কি পাশাপাশি কোষের মধ্যে কি থাকে বলো তো, ফাঁক থাকে। অনেক সময় কিছু মজ্জা কোষ কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফলে মূল বা কাণ্ডের কেন্দ্রে একটি শূন্যস্থান তৈরি হয়, যেটা বললাম আর কি। ওকে, তো খাদ্য সঞ্চয় মজ্জার কি প্রধান কাজ। স্ক্যানক্যামের টিস্যুতে গঠিত হলে সেক্ষেত্রে কী হবে, যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করে। সহজ কথা, স্ক্যানক্যামে কি শক্ত টিস্যু, শক্ত না শক্ত টিস্যু, সো এটা কী করবে, তখন যান্ত্রিক দৃঢ়তাও প্রদান করবে। মজ্জা রশ্মি মানে মজ্জা থেকে যে রশ্মিগুলো বের হয়। ওকে, মেডুলারি রে। তাহলে মজ্জা দুটি পরিবহন টিস্যুর মধ্যে দিয়ে যে রশ্মির ন্যায় পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত, তাকে কী বলা হয়, মজ্জা রশ্মি। এটি কি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, কাজ কি পানি এবং খাদ্য পরিবহন করা, এগুলো একটু দেখলাম। পাতার গ্রাউন্ড টিস্যু নাম কি বলতো, মেসোফিল, তাই না? এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট এবং পাতলা প্লাস্টিক বিশিষ্ট প্যারেনকাইমা দ্বারা তৈরি হয়ে থাকে। কারণ কথা হলো বিষম পৃষ্ঠ পাতার মেসোফিল কি হয়, প্যারিসাইট এবং স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা গঠিত হয়। বিষম পৃষ্ঠ মানে কি, পৃষ্ঠটা মসৃণ না, অসমান। আবার তাহলে এরকম, আবার প্যালিসেট প্যারেনকাইমা কোষগুলো কী হয়, যেটা বললাম প্যালিসেটগুলো কী হবে বলতো, ঘন শূন্যবিষ্ট হয়ে থাকে, লম্বা বা বিন্যস্ত থাকে, মানে একটার সাথে একটা কি সাজানো থাকে সুন্দরভাবে, এটা বলে প্যালিসেট প্যারেনকাইমা, বুঝছো? বাট স্পঞ্জিটা মানে বোঝা যায় স্পঞ্জের মধ্যে থাকে, মানে গুচ্ছ করা থাকে, বুঝছো? প্যারেনকাইমাগুলো সাধারণত কি অনিয়ত ডিম্বাকার এবং কোষাবকাশ কোষাবকাশভাবে বিন্যস্ত থাকে, মানে একটু ফাঁক ফাঁক হয়ে গুচ্ছ করা থাকবে আর কি, বুঝছো? এই যেখানে দেখো এই যে স্পঞ্জি প্যারেনকাইমাগুলো, বুঝছো, গুচ্ছ আকারে এরকমভাবে থাকে, মাঝে মাঝে ফাঁকা থাকে, স্পঞ্জের মতো ফাঁকা। স্পঞ্জ মানে কি চাপ দিলে চুপসে যাবে, মানে ফাঁকা থাকলে চুপসে যাবে না। আর এখানে দেখো প্যারিসেট মানে কি একদম সুন্দরভাবে সাজানো আছে, দেখছো, থাকবে। তো সমাঙ্গ পৃষ্ঠ পাতার মেসোফিল টিস্যু শুধু এক ধরনের প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত থাকে। সমাঙ্গ মানে কি একই রকম দেখতে, একই রকম, তো এক ধরনেরই থাকবে, দুই ধরনের থাকলে একরকম হবে না, এটাই এগুলো। তাহলে ধরলো আর কি। তাহলে সালোকসংশ্লেষণ পরীক্ষায় খাদ্য তৈরি করার প্রধান কাজ। তাহলে এইটুকু তাহলে পড়া। পরের দিন শেষ, আর ওগুলো আমি দিতে পারবো, ওগুলো লাগবে না, শেষ।